নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, নোটিফিকেশন পৌঁছে যাবে। আনুষ্ঠানিক কথাবার্তা শেষ। আজকের শীর্ষক, মোদি শুভেন্দুর একমাত্র হাতিয়ার সাম্প্রদায়িকতা। বাবুঘাট থেকে লঞ্চে চড়ে পিকনিক করলে পুলিশ ধরবে। হ্যাঁ, বহু মানুষ গঙ্গায় চড়ে লঞ্চে চড়ে পিকনিক করেছেন, সুন্দরবনে ওই গঙ্গার মোহনায় খাড়িতে লঞ্চে থেকেছেন। বহু মানুষ গঙ্গার দুপাশে বহু পিকনিক স্পট আছে যেখানে পিকনিক করেছেন। কি থাকতো সেই মেনুতে? অবশ্যই খাসি কিংবা মুরগির মাংস, তার সঙ্গে আরও অনেক কিছু থাকতো, কিন্তু চিকেন বা খাসি মাস্ট। বাজেট থাকলে খাসি প্রথম চয়েস। তো একবারও ভেবেছেন যে ওই খাওয়া দাওয়ার পরে সেসব উচ্ছিষ্ট হাড় গোড় কোথায় যেত? আমরা ভাবিনি, কারণ সেসব ওই গঙ্গার জলে ভেসে যেত। প্লাস্টিক তো নয়, গলে যেত, মিশে যেত, মাছেদের পেটে যেত। এ নিয়ে আমরা কোনোদিন ভাবিনি। এবার একটা খবর বলি, শুনুন। ঘটনাটা ঘটেছে 17ই মার্চ বেনারসে। হ্যাঁ, যেখানকার সাংসদ আমাদের চৌকিদার, সেখানে পুলিশ 14 জন যুবককে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা গঙ্গার উপরে নৌকোয় ইফতারের আয়োজন করেছিলেন, আর তারা ওই নৌকোতে বসেই নাকি চিকেন বিরিয়ানি খেয়েছেন, আর খাবারের উচ্ছিষ্ট নাকি নদীতে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওর ভিত্তিতে পুলিশ 20 থেকে 30 বছর বয়সী 14 জন যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করেছে। এরা সবাই শহরের শাড়ির দোকানে কাজ করে, ওই বেনারসি শাড়ির দোকানে কাজ করে, আর এরা স্থানীয় বাসিন্দা, আজকের নয়, বহু পুরনো বাসিন্দা এরা। পুলিশ জানিয়েছে, আমরা বর্তমানে তাদের উদ্দেশ্য নিয়ে তদন্ত করছি, এবং জিজ্ঞাসাবাদ করছি। আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারতীয় জনতা যুব মোর্চার জেলা সভাপতি রজত জয়সওয়ালের করা অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের করা হয়েছে। এটা বিএসএন মানে ভারতীয় যে বিএনএস, যেটা সেই বিএনএস অনুযায়ী 298 ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে উপাসনালয় অপবিত্র করা, এটা হচ্ছে গিয়ে ধারা, মানে এটা হচ্ছে অভিযোগ। 299 ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অপমান করে কোনো শ্রেণীর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে এবং ইচ্ছাকৃত বিদ্বেষপূর্ণ কাজ। 196 বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার সৃষ্টি করা। 270 জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবহেলা। 223 মিথ্যা যেন প্রমাণ মুছে দেওয়ার চেষ্টা করা, এর অধীনে দায়ের করা হয়েছে। এগুলো হচ্ছে অভিযোগ। এছাড়া পুলিশ জল দূষণ আর জল নিয়ন্ত্রণ ইত্যাদি আইনও প্রয়োগ করেছে। ওই যুব নেতা নৌকো চালকের বিরুদ্ধেও ব্যবস্থা অনুরোধ করেছেন, যে উনি তো ছিলেন, যার মধ্যে রয়েছে জরিমানা, চালান ইস্যু করা, অবিলম্বে তার লাইসেন্স বাতিল করা ইত্যাদি ইত্যাদি। পুলিশ জানিয়েছে সেটাও তাদের বিবেচনার মধ্যেই আছে। এদিকে সবাই জেনে ফেলেছেন, মানে এই ভাবুন একবার, যে আপনি পিকনিক করেছেন, আপনি এবং ভিডিওটাতে এরকম নেই। ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে গিয়ে তারা নদীর মধ্যে ইফতার করেছে, ইফতার করে তাদের বিরিয়ানি আছে, বিরিয়ানি খাচ্ছে, এবং ধরে নেওয়া হচ্ছে যে তারা সেই বিরিয়ানির যে উচ্ছিষ্ট সেটা নৌকো জলে ফেলেছেন। ধরে নেওয়া হচ্ছে যে তারা ইচ্ছে করে এটা করেছেন। ধরে নেওয়া হচ্ছে যে তারা আসলে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য করেছেন, এবং তাদেরকে জেলে পোড়া হয়েছে। ইতিমধ্যে কেদারনাথ যেতে গেলে জানেন, আপনাকে এখন ঘোষণা করতে হবে যে আপনি একজন সনাতনী হিন্দু। এর আগে কেদারনাথ যে কেউ গেছেন। হ্যাঁ, অন্য ধর্মের নাস্তিকদের সেখানে ঢুকতে দেওয়া হবে না। আপনি যে লোকজনেরা আপনাকে হাত ধরে, যে ঘোড়া চালকরা আপনাকে হাত পিঠে চাপিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে কেদারনাথ পর্যন্ত, তারা কিন্তু মুসলমান, তাতে অসুবিধে নেই। কিন্তু কেদারনাথে ঢুকতে গেলে আপনাকে লিখতে হবে যে আমরা 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 সনাতনী। এবার মজার কথা হলো, সারা আলী খান, যিনি নাকি ওই কেদারনাথ ছবিতে নায়িকা, সেই হিন্দু মেয়েটির ভূমিকায় অভিনয় করেছিলেন, তাকেও ঢুকতে দেওয়া হবে না। বলা হয়েছে আগে ঘোষণা করুন, তারপরে সারা আলী খানকে ঘোষণা করতে হবে যে আমি সনাতনী, তারপরে তাকে ঢুকতে দেওয়া হবে। আবার ধরুন 2025 সালের মার্চ মাসে আওরঙ্গজেবের সমাধি নিয়ে উত্তেজনার জেরে নাগপুরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল।
যে ওই ওই আওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলা হবে। মুশকিল হচ্ছে আওরঙ্গজেবের সমাধি কোনটা কেউ জানে না। আওরঙ্গজেবই একজন মোগল রাজা যিনি তার সমাধির কোথাও লিখে দেননি বা লিখে যেতে বলেননি যে এটা আওরঙ্গজেবের সমাধি। একটা জায়গা আছে এর মধ্যে কোথাও একটা হবে, তো ওনারা সেটাকে ভাঙতে চান। তার 1 বছর পূর্ণ হয়েছে এই ভাঙাভাঙির। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মোট 13টা এফআইআর দায়ের করা হয়েছিল, যার মধ্যে 12টার চার্জশিট হয়ে গেছে, আদালতে জমা দেওয়া হয়েছে। শুধু একটা চার্জশিট দেওয়া বাকি। কোনটা? 2025 সালে 17ই মার্চ বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের সদস্যরা মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে নাগপুরে একটা প্রতিবাদ মিছিল বের করে। সেখানে আওরঙ্গজেবের কুশপুতুল পোড়ানো হয়। অভিযোগ ওঠে যে সেই মিছিলে কোরআনের আয়াত লেখা একটা সবুজ কাপড় বা চাদর পোড়ানো হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে মুসলিম সম্প্রদায়ের মানুষজন গণেশপেট থানার সামনে জড়ো হয়েছিলেন এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই দাঙ্গায় 1 জন মারা যান এবং 55 জন আহত হন। তো এই ঘটনার পরে পুলিশ তদন্তে 2টো প্রধান মামলার কথা উঠে এসেছে পুলিশের তদন্তে। একটা হচ্ছে এফআইআর নাম্বার 0115/5/2025, মানে 2025-এর 115 নম্বর মামলা, যেটা মূলত দাঙ্গা এবং পুলিশকে আক্রমণের ঘটনা নিয়ে। এখানে 51 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়ে গেছে, মানে তদন্ত হয়েছে, সবকিছু পাওয়া হয়েছে, চার্জশিট দেওয়া হয়ে গেছে। পুলিশ বলছে প্রায় 500-600 জন লোক এই যে দাঙ্গা হাঙ্গামায় জড়িত ছিল। তদন্তে 87 জনকে শনাক্ত করা হয়েছে, যাদের সবাই মুসলিম সম্প্রদায়ের। তাদের বিরুদ্ধে তলোয়ার, রড, পেট্রোল বোমা ব্যবহারের অভিযোগ রয়েছে। এদের মধ্যে 11 জন অপ্রাপ্তবয়স্ক, মানে 18 বছরের কম। আর আছে এফআইআর নাম্বার 114/2025, মানে 2025-এর 114 নম্বর মামলাটা, যেটা আগে করা হয়েছে। আগে কোন মামলাটা? ওই যে সেই সবুজ কাপড় বা চাদর পোড়ানোর ঘটনার জন্য, যেটা নিয়ে মূল বিতর্কের সূত্রপাত। ওই ঘটনা ঘটলে এই ঘটনা ঘটতো না। ওই ঘটনা যদি না ঘটতো তাহলে এই ঘটনা তো ঘটতো না। তো ওই ঘটনাটা যেটা, তার যে এফআইআর, তার চার্জশিটে বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের স্থানীয় কর্মকর্তাদের নাম ছিল। কিন্তু যেহেতু এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো ধারা, মানে 295, 153 যুক্ত আছে, সেই জন্যে আইনি নিয়ম অনুযায়ী সরকারের বিশেষ অনুমতি ছাড়া চার্জশিটটা আদালতে জমা দেওয়া যাচ্ছে না। মানে প্রথম যারা ঘটনা ঘটলো তাদের চার্জশিট দেওয়া যাচ্ছে না, কিন্তু প্রতিক্রিয়ায় যে ঘটনা ঘটলো তারা জেলে, তাদের চার্জশিট দেওয়া হয়ে গেছে। ওদের ধর্মীয় একইভাবে অনুভূতি দেওয়ার কারণে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে বেনারসে কেবলমাত্রই বললাম যেটা, যে ইফতার করেছে এবং বিরিয়ানির উচ্ছিষ্ট তারা ফেলেছে, এই অভিযোগে তাদেরকে কিন্তু জেলে পুরে দেওয়া হয়েছে। মানে একটা অদ্ভুত সমাজবিজ্ঞানে না একটা ফর্মুলা আছে। একটা রাষ্ট্র গণতান্ত্রিক কিনা তা মাপার একটা ব্যবস্থা আছে। ধরুন ওই 8-10টা বিষয়ের একটা তালিকা আছে, যা আছে না নেই এটুকু জানলেই বলে দেওয়া যায় দেশটা কতটা গণতান্ত্রিক। দেশে সার্বজনীন ভোটাধিকার আছে কি না, দেশের সংবাদ মাধ্যম স্বাধীন কি না, দেশের শাসকরা মানুষের কাছে জবাবদিহি করেন কি না, মানুষের সভা সমাবেশ বিরোধিতা করার অধিকার আছে কিনা, এরকম আরো বেশ কয়েকটা বিষয়ের একটা তালিকা হলো সেই ফর্মুলা, যা মিলিয়ে দিলেই বোঝা যাবে যে আলোচনার দেশটাতে গণতন্ত্র আছে না নেই, না থাকলেও সেটা খণ্ডিত। তো সেরকম একটা ফর্মুলা আছে যা দিয়ে বোঝা যায় যে একটা রাজনৈতিক দল আসলে ধর্মীয় মৌলবাদী না একটা সাধারণ ব্যাপার। মানে ধর্ম থাকলেই ধর্মীয়, ধরুন আমি বলছি যে পাটেল এবং KM মুন্সি সেই সময় মন্ত্রী ছিলেন, আমাদের জওহরলাল নেহরু মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। তো তারা সোমনাথের মন্দির আবার রিনোভেশন করার একটা উদ্যোগ নিয়েছিলেন, করেছিলেন। রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি তাকেও নিয়ে গিয়েছিলেন। আর এদেরকে কি বলবেন? ধর্মীয় মৌলবাদী না। এরা কিন্তু নেহরুর মন্ত্রিসভাতে ছিলেন, নেহরু এদের মানা করেছিলেন, কিন্তু ওরা তা সত্ত্বেও কাজটা করেছিলেন। তো এদেরকে কি বলবেন? এরা ধর্মীয় মৌলবাদী না। কিভাবে বোঝা যাবে যে একটা দল একটা বিষয়ে রাজনীতি করার উদ্দেশ্য ধর্মকে কেন্দ্র করে মানুষজনকে সঙ্গে নিয়ে ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন একটা 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 কল্পিত স্বর্গ বা জান্নাতে হেভেনের দিকে রওনা দেওয়া? বোঝা যায় যে এই দলটার নেতা আসলে ধর্মের বিভেদকে কাজে লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করতে চায়। আসুন সেই ফর্মুলা নিয়ে RSS বিজেপির বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করি। প্রথম সূত্র হচ্ছে, দলটা একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের হয়ে কথা বলবে, নাম যাই হোক না কেন।
এক বিশেষ ধর্মীয় সমুদায়ের মানুষজন ওই দলের নেতৃত্বে থাকবে। এবার মিলিয়ে দেখুন, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতীয় জনতা পার্টির নামে কোথাও হিন্দুত্ব নেই, নামে বলা নেই যে দলটা হিন্দুত্ববাদী, কিন্তু নেতৃত্বে হিন্দুরা, হিন্দুত্ববাদীরা। বিজেপিতে তবু 2-4 জন মুসলমান ছিলেন, এখন সেটাও পাওয়া যায় না। ধরুন এই মাত্র এই সময় পশ্চিমবঙ্গের যে লিস্ট বেরিয়েছে বিজেপির, তাতে কোথাও আপনি একজন মুসলমানের নাম এখনো পর্যন্ত নেই। উত্তরপ্রদেশের যে বিশাল বিধানসভা, বিশাল সবচেয়ে বড় বিধানসভা, একজন প্রার্থীও নেই, জিতে আসা তো পরের ব্যাপার, জিতে আসা একজন বিজেপি সাংসদ নেই যে মুসলমান, মন্ত্রিসভায় একজনও নেই যে মুসলমান। এই হচ্ছে গিয়ে সেই মৌলবাদীদের ব্যাপারটা বোঝা যাবে, যেটা পরিষ্কার। এই আজকে ঈদ, যার মনে হয়েছে ঈদের সবাইকে অভিনন্দন জানাচ্ছেন, ঈদের উৎসব পালন করছেন, যার মনে হচ্ছে না করছেন না। তো মুখ্যমন্ত্রী ঈদের প্রত্যেকবারই রেড রোডে যান, এবারও রেড রোডে গেছেন। ঠিক আজকের দিনটায় বেছে শুভেন্দু অধিকারী চলে গেলেন কালীঘাটে। এই যে ন্যারেটিভটা, পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করা, হ্যাঁ আমি হিন্দু, এইটাই হচ্ছে গিয়ে আরএসএস বিজেপি। তারা নিখাদ হিন্দু, এটাই তারা চালনা করেন, তাদের হাত ধরে দেশ চালান নরেন্দ্র মোদী। তাই আরএসএস বা বিজেপি এক মৌলবাদী সংগঠন, বিজেপি একটা হিন্দুত্ববাদী দল। দ্বিতীয় সূত্রটা কি? তারা অন্য ধর্মকে ঘৃণা করবেন, অন্য ধর্মের মানুষজনদের ঘৃণা করবেন। তাকে দেখুন নরেন্দ্র মোদী, যিনি নাকি দলের একচ্ছত্র নেতা, তিনি মনে করেন মুসলমান মানে এই লুঙ্গি আর মাথায় ফেজওয়ালা মানুষ। আরএসএস দপ্তর থেকে বিজেপি আইটি সেল থেকে শুরু করে প্রতিদিন ঘৃণা উগরে দেওয়া হচ্ছে কেবল মুসলমানদের বিরুদ্ধে নয়, এমনকি সেই উদার গণতান্ত্রিক মানুষদের বিরুদ্ধে যারা মুসলমানদের পক্ষে দুটো কথা বলেছেন, তাদের বিরুদ্ধে। আইটি সেল থেকে সরা ভাস্করকে বলা হচ্ছে খান হয়ে যান, মুসলমান চলে যান, পাকিস্তান চলে যান। আজকেই আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে আমাদের মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই রেড রোডে গেছেন ঈদের শুভেচ্ছা জানাতে। ঠিক সেদিনকেই কেন শুভেন্দুকে যেতে হলো কালীঘাটে? তা একজন লিখেছে আপনি পাকিস্তানে চলে যান না, বাবার দেশ, আমাকে পাকিস্তানে পাঠাবে। আমাদের রাজ্যের বিজেপি ছানাপোনারা, নেতারা মমতাকে বেগম মমতা ছাড়া সম্বোধন করছেন না। মানে মুসলমান হওয়া তো ছেড়েই দিন, হিন্দু মানুষজনকেও তারা হিন্দু ধর্মের আওতা থেকে বার করে দিতে চান। ভাবুন একবার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বলছেন যে মমতা মুসলমানদের তোষণ করছে। এখন ঠিক আছে, বলতেই পারেন, মানে এরকম ধরনের একটা অভিযোগ, একটা নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করছেন, এতে কোনো অসুবিধে নেই। মুশকিল কি, যারা দেশদ্রোহী তাদেরকে তোষণ করছেন। মুশকিল হচ্ছে এইখানে যে উনি কেবল মুসলমান তোষণ করছেন এটা বলছেন না, দেশদ্রোহীদের তোষণ করছেন। এই সূত্র মেনে আরএসএস একটা হিন্দু মৌলবাদী সংগঠন, বিজেপি একটা হিন্দুত্ববাদী দল। তৃতীয় সূত্র হলো ধর্মস্থল, উপাসনা স্থলকে ব্যবহার করা। বিজেপির দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা উপাসনা স্থলকে ব্যবহার করার একটা দারুণ চেষ্টা। কলকাতায় এলেন তো কালীঘাট চলো, দক্ষিণেশ্বর চলো, বীরভূমে তারাপীঠ চলো, কঙ্কালীতলা চলো। মোদ্দা কথা হলো উপাসনা স্থলে গিয়ে নিজেদের আইডেন্টিটি, হিন্দু অস্তিত্বকে জাগিয়ে তোলা। ঠিক যেমন আজকে শুভেন্দু চলে গেছেন কালীঘাটে। হিন্দু ধার্মিক আবহ তৈরি করা, যা দিয়ে তারা কালকেও যেতে পারতেন, পরশুও যেতে পারতেন, যে কোনো দিন যেতে পারতেন। আজকে কেন? আজকে ঈদ, সেই জন্য চোখে দিয়ে আঙুল দিয়ে দেখানো, দেখো আমি আলাদা, আমার উপাসনা নয়, যা দিয়ে তারা নিজেদের রাজনীতিকে প্রভাবিত করতে থাকেন। এর আগে এরকম নির্লজ্জভাবে পূজার বেদিকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়নি কোনোদিন। তাই আরএসএস, বিজেপি একটা হিন্দু মৌলবাদী সংগঠন, একটা হিন্দুত্ববাদী দল। চতুর্থ সূত্র কি? ধর্মীয় আন্দোলন গড়ে তোলা, ধর্মীয় উন্মাদনার জন্ম দেওয়া। আরএসএস বিজেপির ভারতে এতাবৎ সব থেকে বড় নয়, একমাত্র দেশব্যাপী আন্দোলন হলো রাম মন্দিরের আন্দোলন। দেশ জুড়ে রথযাত্রা, মিছিল, মিটিং, সমাবেশ। দেখুন, ভোট আসছে, রথযাত্রা হচ্ছে। তাদের রাজনৈতিক উত্থানের পেছনে আছে ওই রাম জন্মভূমি আন্দোলন। তাকে ঘিরে দেশ জুড়ে দাঙ্গা, গণ উন্মাদনার কথা আমরা জানি। রথ যেখান দিয়ে গেছে সেখানে পড়েছে মানুষের লাশ, যেখান থেকে ইট এসেছে সেখানেই রচিত হয়েছে দাঙ্গার ষড়যন্ত্র ইতিহাস, তাই বলছে।
এবং এখানেই শেষ নয়, এই ধর্মীয় আন্দোলনের অন্য ক্ষেত্রেও তারা তৈরি করে রেখেছে। এই যাত্রায় কোথাও বাধা আসলেই তারা কাশী মথুরা নিয়ে মাঠে নেমেছেন। কাশী মথুরা শেষ হলে আরো মন্দির নিয়ে নামবেনই, একথা বলা বাহুল্য। তাই আরএসএস একটা হিন্দু মৌলবাদী সংগঠন, বিজেপি একটা হিন্দুত্ববাদী দল। পঞ্চম সূত্র হলো ধর্মের কুসংস্কারকে জিইয়ে রাখা, ক্রমশ এক মধ্যযুগীয় ইতিহাসের দিকে ঠেলে নিয়ে যাওয়া। বিজেপি নেতাদের কথাগুলোতে কান দিলে বিজ্ঞানের ক্লাস 4-এর ছাত্রও হাসবে। দেশের প্রধানমন্ত্রী বলছেন ওই যে গণেশের মাথা কাটা হওয়ার পরে সেই মাথার জায়গায় একটা হাতির মাথা জুড়ে দেওয়া হলো, এটা ছিল আমাদের দেশের প্রাচীনতম প্লাস্টিক সার্জারির উদাহরণ। এ রাজ্যের দিলীপ ঘোষ একদিন বললেন দেশি গরুর দুধ হলদেটে হয়, আসলে সেটা সোনা। দেশি গরুর খুঁজে নাকি সোনা থাকে। হ্যাঁ বললেন। ধর্মের যাবতীয় কুসংস্কার নিয়ে দেশটাকে মধ্যযুগে ফেরত পাঠাতে চায় বিজেপি। তাই আরএসএস এক হিন্দু মৌলবাদী সংগঠন, বিজেপি একটা হিন্দুত্ববাদী দল। ষষ্ঠ সূত্র হলো চরম নারী বিরোধিতা। চরম নারী বিরোধিতা, নারী মানে হলো পুরুষদের সন্তান উৎপাদনের যন্ত্র। হ্যাঁ, আরএসএস চিফ বলেন, আরএসএস প্রধান এই কথা বলেছেন। মোহন ভাগবত কেবল এটুকুই বলেননি, বলেছিলেন নারীরা সংসার ধর্ম করবে, সন্তান মানুষ করবে, এটাই তো তাদের কাজ। পুরুষরা রোজগার করবে, সংসার প্রতিপালন করবে, নারী গৃহকর্মের দায়িত্ব নেবে, এটা কদিন আগেই মোহন ভাগবত বলেছেন। নারী অধিকার শুনলেই মৌলবাদীদের কানে গরম শীষে পড়ার মতন প্রতিক্রিয়া হয়। এবং যে নারীরা কাজ করেন, বিশেষ করে গান বাজনা সিনেমা করেন, তারা যে অত্যন্ত নোংরা তা নিয়ে এদের কোনো সন্দেহ নেই। তাই আরএসএস এক হিন্দু মৌলবাদী সংগঠন, বিজেপি একটা হিন্দুত্ববাদী দল। সপ্তম সূত্র হলো ক্ষমতায় আসার আগে এবং ক্ষমতায় আসার পরে তাদের চরিত্র পাল্টে যায়। এই মৌলবাদীরা মুখোশ পরে ঘুরে বেড়াতে পছন্দ করে। মনে করে দেখুন 2014 নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচার, প্রত্যেকটা মিটিংয়ে তিনি বলছেন কংগ্রেসের দুর্নীতির কথা, মন্ত্রী শান্ত্রীদের দুর্নীতির কথা, প্রতিশ্রুতি দিচ্ছেন কালো টাকা ফেরত আনার, বলছেন স্বাধীনতার পরে দেশের বিকাশ আটকে রেখেছে কংগ্রেস, আমাদের ভোট দিন, আমরা কালো টাকা ফিরিয়ে আনবো। গোজরাট দাঙ্গার এই কলঙ্কিত নায়ক একবারের জন্য হিন্দু মুসলমান রাম মন্দির প্রসঙ্গ নিয়ে একটা কথাও সেদিন বলেননি। এবার দেখুন 2019 বিজেপি একাই 303, রাম মন্দির, 3 তালাক, কাশ্মীরে 370 তুলে নেওয়া, মানে সব অর্থে এক সাম্প্রদায়িক মেরুকরণের দিকে দেশকে ঠেলে দেওয়া। এটাই ধর্মীয় মৌলবাদী রাজনীতির একটা চরিত্র। তারা মুখোশ পরে থাকে, সময় মতো মুখোশ খুলে লাফিয়ে পড়ে শিকার ধরতে। তাই আরএসএস একটা হিন্দু মৌলবাদী সংগঠন, বিজেপি একটা হিন্দুত্ববাদী দল। অষ্টম এবং শেষ সূত্র হলো মৌলবাদী রাজনৈতিক দলের উত্থান এমনি এমনি হয় না, তাকে তুলে ধরতে সাহায্য করে অন্য দল। তারা অন্য এক দলের হাত ধরে হঠাৎই উঠে আসে, মানুষের সামনে এক মসিহার রূপ ধরে অবতীর্ণ হয় বলা যায়। যারা তাকে তুলে ধরে তাদের অনেক সময় ধারণাও থাকে না ভবিষ্যতে এই মৌলবাদী দল কোন আকার ধারণ করবে। ভারতবর্ষে আরএসএস, জনসংঘ, বিজেপি কোথায় ছিল? জরুরি অবস্থার বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিগুলোর হাত ধরে এরা মাঠে নেমেছে। তারপরেও কি, এমনকি বামপন্থীরাও তাদের সমর্থন করেছে। এরপর রাম জন্মভূমি আন্দোলন দেখতে হয়নি, শেষ পেরে কংগ্রেসের ওপর থেকে সমর্থন তুলে নিয়ে কেন্দ্রে বাম কংগ্রেস আলাদা হয়ে যাওয়া। বিজেপি হু হু করে এগিয়ে এলো শূন্যস্থান দখল করতে। যারা ছিল রাষ্ট্রবিজ্ঞানীদের, যারা পড়েছেন আরএসএস এর ঘোষণাপত্র সেই 1952-তে, কিন্তু মানুষ জানলো এই কবছর আগে এক হিন্দু মৌলবাদের উত্থান চোখে দেখা যাচ্ছে এখন। তাই আরএসএস এক হিন্দু মৌলবাদী সংগঠন, বিজেপি এক হিন্দুত্ববাদী দল। এমনিতে মৌলবাদের অনেক সমস্যা আছে, আমি যা বলছি তাই ঠিক, আমার কথার বিরুদ্ধে কোনো কথাই হতে পারে না। এগুলো এক মৌলবাদের অংশ, যে কোনো দিক থেকে এটা ঠিক। আপনি ভগবান মানেন না পর্যন্ত ঠিক আছে, আপনি ভগবান মানেন এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখনই আপনি বলবেন যে আমার ভগবানই ভগবান, অন্যের ভগবানটা ভগবান নয়, তখনই সেটা একটা মৌলবাদের জন্ম দেয়। আমি মানি না মানে আপনাকেও মানতে দেব না, এই এক মৌলবাদের জন্ম দেয়। মৌলবাদ কেবল এক ধার থেকে হয় না, দুধার থেকেই হয়। কিন্তু তা যদি হয় ধর্মীয় মৌলবাদ, তাহলে হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। সমাজে যা কিছু ভালো তাকে উই পোকার মতো কুরে কুরে খেয়ে নেয়, একটা খোখলা কাঠামো পড়ে থাকে মাত্র। ধর্মীয় মৌলবাদ মানুষের সভ্যতার অগ্রগতির বিরোধী, ক্রমশ পেছনে ঠেলে নিয়ে যায় সমাজকে। যেমন এই বিজেপি আমাদের দেশ আর সমাজকে ঠেলে নিয়ে যাচ্ছে 16 শতাব্দী কি তারও পেছনে। এক মধ্যযুগীয় ব্যবস্থা কায়েম করতে চায় তারা। এই মৌলবাদকে পরাস্ত করতে হবে, এটা প্রথম কাজ। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।